হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 4-এর আমার গণিত বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভের একটা 50 নম্বরের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর। ঠিক আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করো আমার এই ভিডিওটা দেখে। তাহলে শুরু করছি। দেখো, একের দাগের প্রথমেই যেটা রয়েছে 10টা কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে এবং 10 নম্বর, অর্থাৎ এক এক করে 10টা কোশ্চেন 10 নম্বর রয়েছে। তো প্রথমে আমরা চটপট 10টা শর্ট কোশ্চেন আগে করে নিই। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা আমরা কোনটা জানি? 2। 2 হচ্ছে একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা। একটি ঘনকের তল সংখ্যা কতগুলি? একটা ঘনক অর্থাৎ তোমরা লুডোর ছক্কা বলতে পারো। ঠিক আছে, লুডোর ছক্কা যে তোমরা দেখেছো, সেই লুডোর ছক্কার কতগুলো তল রয়েছে? দেখবে মোট 6খানা তল রয়েছে, 6টি তল রয়েছে। ঠিক আছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? আমরা জানি এক সংখ্যাটা, অর্থাৎ এক সংখ্যাটা মৌলিক এবং যৌগিক কোনো কিছুর মধ্যেই পড়ে না। অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের আওতার মধ্যে এক সংখ্যাটা কিন্তু পড়ে না। আচ্ছা, এটা আমি ইংরেজিতে করেছি, এটা বাংলায় করে দিই। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে কি বলছে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? আমরা জানি 0 দিয়ে গুণ করলে 0 হয়, কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করা যাবে না, আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত আমরা বলতে পারি। অসংজ্ঞাত, যেটা ভাগ করা যাবে না সেটাকে আমরা কি বলতে পারি? অসংজ্ঞাত। আয়তন পরিমাপের মূল একক কি? আয়তন কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? লিটারের মাধ্যমে পরিমাপ করা হয়। ঠিক আছে, লিটার। আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এরপরে 2-15 এবং 2-17 এদের মধ্যে কোনটি বড়? দেখো, এক্ষেত্রে দুটো ভগ্নাংশ যে রয়েছে, সেই ভগ্নাংশের মধ্যে দেখো দুটোর ক্ষেত্রে লবটা কিন্তু সেম। হর দেখো, এটা 15 রয়েছে, এটা 17 রয়েছে। তাহলে আমরা জানি যদি লবটা যদি সেম থাকে, মানে একই থাকে, যখন হরটা বৃদ্ধি পাবে তখন ভগ্নাংশের মানটা কিন্তু কমবে। ঠিক আছে, আর হরটা যদি কম থাকে তাহলে ভগ্নাংশের মানটা কিন্তু বাড়বে। তাহলে এখানে বড় হচ্ছে 2/15। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতির নাম হচ্ছে ইরাটোস্থেনিস পদ্ধতি। ঠিক আছে, ইরাটোস্থেনিস চালনী বলা হয় যেটাকে, ইরাটোস্থেনিসের চালনী, ইরাটোস্থেনিস এর চালনী। 1903 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে কিভাবে করি? ছোট থেকে বড় সাজিয়ে দিই, অর্থাৎ 0, 1, 3 নয়। কিন্তু এখানে যেহেতু 4 অঙ্কের বলেছে, তাহলে কি করতে হবে? আমার এই 1 আর 0, 0 1-এর বদলে 1 0 করতে হবে, অর্থাৎ 1 0 3 9। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের কি সংখ্যা বলা হবে? তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। 5-এর 3টে গুণিতক লিখতে বলেছে। তো 5-এর 3টে গুণিতক প্রথমে হবে 5, 5 দুগুণে 10, 5 3 15। আরও লিখতে পারবো, কিন্তু যেহেতু 3টে বলেছে তাহলে 3টেই লিখলাম। তাহলে কিন্তু আমার এখানে দেখো 10টা কোশ্চেন আমি কিন্তু খুব শর্টভাবে উত্তর দিয়ে দিলাম, এবং এই 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে কিন্তু তোমরা ফুল মার্কস 10 পেয়ে যাবে। এবং তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে, দেখবে তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তাই তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে। ঠিক আছে, এইবার আমি 2-এর দাগের চলে যাচ্ছি। দেখো, 2-এর দাগের কী হচ্ছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। শূন্যস্থান পূরণ, দেখো 5টা দিয়েছে এবং প্রত্যেকটার 1 নম্বর করে, 5 একে 5। তাহলে বলের উপরিতল কি? বলের উপরিতল সমতল না বক্রতল? আমরা জানি বক্রতল।
ঠিক আছে। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুটি বাহুর দৈর্ঘ্য সমান সমদ্বিবাহু ত্রিভুজ বলে। লুডোর ছক্কার আকার কিসের মতো? ঘনকের মতো। আগেই বললাম ঘনকের মতো। আচ্ছা, ঘনক এর মতো, শুধু ঘনক লিখলেই হতো। ঠিক আছে। কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি? গুণনীয়কের সংখ্যা সবসময় হয় নির্দিষ্ট, কারণ একটা নির্দিষ্ট সংখ্যকই হয়। আর গুণিতকের সংখ্যা হলে অনির্দিষ্ট হয়, মানে অনেক হয়, অসংখ্য হয়। আর 2 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5টা আমি শর্ট কোশ্চেন, জাস্ট শর্ট কোশ্চেন পূরণ করে দিলাম, 5 একে 5 পেয়ে গেলাম। ঠিক আছে। এরপরে 3-এর দাগের চলে আসছি। 3-এর দাগের কয়েকটা কি বলছে? দুটো দিয়েছে, দুটো কোশ্চেন দিয়েছে এবং 2 দুগুণে 4, 2 নম্বর করে রয়েছে। তো দেখো 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 2 দ্বারা বিভাজ্যতার শর্ত আমরা জানি। তাহলে আমি খাতায় লিখে দেখাচ্ছি। যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6 এবং 8, সেই সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য। আমি এটা খাতায় লিখে দেখাচ্ছি। দেখো আমি লিখে রেখেছি যে 3-এর দাগের কয়েকটা, যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6 এবং 8, সেই সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত। যেমন 12, 20, 208, এই যে সংখ্যাগুলো 12,356 ইত্যাদি, এই আমি 4টে উদাহরণ দিলাম, বহু সংখ্যা রয়েছে এরকম 2 দ্বারা বিভাজ্য। কারণ এটা দেখে বুঝতে পারছি, দেখো একক দশক, তাহলে এককের ঘরে 2 রয়েছে, এটা এককের ঘরে 0 রয়েছে, এককের ঘরে 8 রয়েছে, এককের ঘরে 6 রয়েছে, তাই তো? এই যে 2, 4, 6, 8 এবং 0 এর মধ্যেই পড়ে যাচ্ছে, তাই এই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো বলছে যে একটি বর্গক্ষেত্র ও একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। তো একটা বর্গক্ষেত্র এবং বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো প্রথমে আমি বর্গক্ষেত্র অঙ্কন করছি। দেখো আমি প্রথমে একটা কি করব, এরকম একটা স্ট্রেট লাইন ছোট থেকে টেনে নিলাম। ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের কি হয় বলো তো? 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটা কোণ হয়ে যায় কি 90 ডিগ্রি। তাহলে আমাকে প্রথমে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে হবে। ঠিক আছে। এইখান থেকে এই হলো, এই হলো, এই এই তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করলাম। এবার দেখো এই মাপটা নিলাম, নেওয়ার পরে এই বাহুটার মাপ নিলাম, এখানে টানলাম, এখান থেকে এখানে টানলাম, এখান থেকে এইখানে টানলাম। ঠিক আছে। এটা কি হয়ে গেল? এটা একটা 4টে বাহুই আমার সমান হয়ে গেল এবং প্রত্যেকটা কোণ কত 90 ডিগ্রি করে হয়ে গেল। যদি এটা তোমাদের নয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। একটা অ্যাকচুয়াল বর্গক্ষেত্র আঁকতে গেলে এরকমই করতে হবে, অথবা তোমরা যদি তোমাদের এই কাঁটা কম্পাসের সাহায্যে না করলেও তোমরা এইভাবে করে নিতে পারো। ধরো এই যে একটা মাপ নিয়ে নিলে, ধরো এটা 3 সেমি নিয়ে নিলে, ঠিক এইরকম কম্পাসটাকে এইভাবে, এই স্কেলটাকে ঠিকঠাক বসিয়ে এইখান থেকে নিয়ে এটা 3 সেমি নিলে, ঠিক আছে, এটা 3 সেমি নিলে, এটা 3 সেমি, আর হ্যাঁ এটাও 3 সেমি নিলে, এই 3 সেমি, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। এটা অ্যাকচুয়াল মাপ কিন্তু হলো না। আর একটা বলছে বিষমবাহু ত্রিভুজ। টানলাম, টানার পরে এইরকম যদি নিই, এই হলো, তাহলে এটা হয়ে গেল কিন্তু বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? এইটা হয়ে গেল কিন্তু বিষমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু দৈর্ঘ্য কিন্তু অসমান, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এরপরে 4-এর দাগের অঙ্ক কি বলছে? 4-এর দাগে দুটো সরল অঙ্ক রয়েছে এবং সেটা কিন্তু 3 নম্বর করে দিয়েছে, 3 দুগুণে 6। সরল অঙ্কগুলো কিন্তু ঠিকঠাক করতে পারলে কিন্তু 3 নম্বর করে আমি পেয়ে যাব। দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এখানে ভাগ আর গুণ আছে, প্রথমটার ক্ষেত্রে ভাগ আর গুণ আছে। তো ভাগের কাজটা আগে করতে হয়, এটা তো আমরা জানি।
বা অথবা এরকম ভাগ আর গুণ থাকলে তোমার যদি বন্ধনী কোনো না দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি এইরকম বাঁদিক থেকে পরপরও করতে পারো, কোনো তাতে কিন্তু অসুবিধা নেই। দেখো 54কে 6 দিয়ে ভাগ করলে 6 9 54, ঠিক আছে, 54কে 6 দিয়ে ভাগ করলাম 6 9 54, গুণিত 4 ভাজিত 12, এটা। এইবার তো দেখো এবার কি হবে, 9 গুণিত 4, 4 9 36 ভাজিত 12, তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা রুলস জানি, সেটা হচ্ছে বদমাস রুল। সেই বদমাস রুলস অনুযায়ী, যেটা তোমরা ক্লাস 5-এ গিয়ে শিখবে, বদমাস রুল অনুযায়ী ভাগের অঙ্ক আগে করা উচিত, ভাগের কাজটা আগে করা উচিত, তারপরে গুণের কাজ করা উচিত। যেখানে যা ভাগ থাকবে সেখানে ভাগের কাজটা আগে করা উচিত। কিন্তু এক্ষেত্রে তোমাদের ক্লাস 4-এর বইয়েতে যেখানে এই অঙ্কগুলো রয়েছে সেখানে হাইলাইট করে লেখা রয়েছে যে ভাগ এবং গুণ এরকম যদি পরপর থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে পরপর কাজটা করে যেতে পারো। সেখানে ভাগের আগে গুণটা করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, উত্তরের ক্ষেত্রে কোনো মানে আলাদা উত্তর আসবে না, একই উত্তর আসবে, ঠিক আছে। এই যে 9 গুণিত 4 ভাজিত 12 রয়েছে, এবার আমায় বলতে চাইছে যে বদমাস রুল অনুযায়ী যে 4কে আগে 12 ভাগ করে না। কিন্তু তোমাদের এখানে তো আমি বোঝাতে পারবো না যে 4কে 12 ভাগ করতে গেলে দশমিক চলে আসবে, সেটা আরও জটিল ব্যাপার চলে আসবে, ঠিক আছে। তাই এখানে আমি যদি গুণটা করে নিই 4 9 36, 36কে 12 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 3 হয়ে যাচ্ছে, এখানে 3 অ্যান্সার আসছে, ঠিক আছে। আর আমি এই 4কে 12 দিয়ে ভাগ করে যে দশমিকে আসবে সেটাকেও যদি 9 দিয়ে গুণ করি সেখানেও কিন্তু এই 3ই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার দেখো এদিকটা দেখো, ক্ষয়ের অঙ্কটা, এখানে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে 61 থেকে 6 বিয়োগ করলে কত হবে 55, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, ভাজিত 11, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টু 3। এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো, 55কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55, গুণিত 3, তাহলে উত্তর কত হয়ে গেল 5 3 15। এই দুটো অঙ্ক করতে পারলে কিন্তু 3 3 6 হয়ে যাচ্ছে, আমরা কিন্তু 6 পেয়ে যাব, খুব সহজ। এখানে জাস্ট শিখে নেওয়া, আমি তোমাদেরকে বইয়েতেও শিখিয়েছি, তোমাদের যে ক্লাস 4-এর যে বই রয়েছে সেই বইয়ের ভিডিও করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, পেজ নম্বর পুট করে তোমরা দেখে নিতে পারো, বা প্লে লিস্ট খুলেও দেখে নিতে পারো, ক্লাস 4-এর ম্যাথ আমার গণিত, ঠিক আছে। এবার 5-এর দাগের একটা অঙ্ক রয়েছে, দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলছে, 213কে 21 দিয়ে গুণ করতে বলেছে, এটাও কিন্তু 3 মার্কস রয়েছে, 3 নম্বর রয়েছে। তো দেখো আমি খাতায় করে দেখাচ্ছি, 213কে 21 দিয়ে গুণ করতে বলছে, অর্থাৎ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ 21টাকে আমি প্রথমে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব, অর্থাৎ 3 7 21, তাহলে 21টাকে আমরা কি লিখতে পারবো 3 গুণিত 7 আকারে, অর্থাৎ 213 গুণিত 3 গুণিত 7, ঠিক আছে। এইবার এই 213কে আমি প্রথমে কি করব 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে দেখো 3 3কে 9, 3 1কে 3 আর 3 2 6, তাহলে কত হলো 639। সেটাকে আবার 7 দিয়ে গুণ করব, তাহলে 7 দিয়ে গুণ করলে দেখো 7 9 63, 3 হাতে 6, 3 7 21, 22 23 24 25 26 27, 27 7 হাতে 2, 6 7 42 আর 2 42 43 44, 4 4 7 3, 4 4 7 3, এটাই হয়ে গেল উত্তর। 6-এর দাগের অঙ্ক, যোগ করতে বলেছে, কিলোগ্রাম এবং গ্রামের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু 3 নম্বরে রয়েছে। দেখো আমি লিখেছি 6-এর দাগের 5 কিগ্রা 75 গ্রাম, 6 কিগ্রা 95 গ্রাম এবং 1 কিগ্রা 85 গ্রাম। সিম্পল ওয়েতে আমি গুণটা করছি, দেখো 5 আর 5-এ 10 আর 5-এ 15, 15-র 5 হাতে কি আছে 1, ঠিক আছে, 7 আর 1-এ 8, 8 আর 9-এ 9 আর 8-এ হচ্ছে 17, 17 আর 8-এ 17, 18 19 20 21 22 23 24 25, তাহলে 25, 25-এর 5 হাতে 2, তাহলে এইখানে কিন্তু 2 5 25 হয়ে যাবে, ঠিক আছে। কারণ এইখানে 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, তার মানে এখানে আর একটা ঘর থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো 6-এর 5-এ 11 আর 1-এ 12, তাহলে 12 কিগ্রা 255 গ্রাম। এইটা যখন 1000-এর বেশি হয়ে যাবে তখন এখানে কিগ্রায় কিন্তু ট্রান্সফার হবে,
তার আগে কিন্তু নয়। তাহলে 12 কিগ্রা 255 গ্রাম। এবার এটাও 3 নম্বর গেল, মানে 3 নম্বর রয়েছে। আর 7 দাগের অঙ্কটা বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে বলেছে, অর্থাৎ 1560কে 30 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এই 30টাকে প্রথম মৌলিক উৎপাদকে ভাঙি, 2 দিয়ে ভাঙলে 15 দুগুণে 30, 15টা ভাঙলে 3 5 15। তাহলে 30টাকে আমরা লিখতে পারবো, দেখো 2 গুণিত 3 গুণিত 5, অর্থাৎ 1560 ভাজিত 2 ভাজিত 3 ভাজিত 5, এইভাবে লিখলাম। তাহলে 1560কে প্রথম 2 দিয়ে ভাগ করব, 1560কে 2 দিয়ে ভাগ করছি। দেখো 7 দুগুণে 14, 1 6 16, 8 দুগুণে 16, 0 2 0 0। তাহলে কত হয়ে গেল 780 ভাজিত 3 ভাজিত 5। এবার 780কে আমার 3 দিয়ে ভাগ করতে হবে, 780কে 3 দিয়ে, 3 দুগুণে 6, 1 8 18, 3 6 18, 0 নামলো 3 0 0। তাহলে এটা ভাগ করে হয়ে গেল 260 ভাজিত 5। এবার 260কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 5 25 হলো, 1 0 5 দুগুণে 10। তাহলে কত হয়ে গেল 52। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিন্তু ভাগ করলাম। এরপরে 8 দাগের যে অঙ্কগুলো রয়েছে, দেখো 4টে লেখা অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা কত করে রয়েছে, দেখো 4 4 16, 4 করে প্রত্যেকটা অঙ্কতে রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্ক যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, এখানে কিন্তু 4 4 16 মার্কস পেয়ে যাব। দেখো কয়ের অঙ্কটা কি বলছে, বলছে পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করি। তাহলে 7 দিনে কতগুলো ঠোঙা তৈরি করছে 210টা, তাহলে একদিনে কতগুলো ঠোঙা। তাহলে আমরা কি করব, দেখো 8 দাগে কয়েকটা, তাহলে এখানে লিখব দিন সংখ্যা আর হচ্ছে ঠোঙার সংখ্যা। দিন সংখ্যা কত 7 দিনে, মানে 1 সপ্তাহ বলেছে, 1 সপ্তাহ সমান 7 দিন, কতগুলো তৈরি করছে 210টি। আর তাহলে একদিনে কতগুলো তৈরি করবে আমায় বার করতে হবে, ঠিক আছে। তাহলে 7 দিনে ঠোঙা তৈরি করে কতগুলো 210টি। 7 দিনে ঠোঙা তৈরি করে কতগুলো 210টা। তাহলে একদিনে ঠোঙা তৈরি করে কতগুলো হবে, তাহলে দেখো 7 দিনে যতগুলো ঠোঙা তৈরি করে একদিনে তাহলে কি কম তৈরি করবে, তো একদিনে কম তৈরি করলে কি করব, ভাগ করব, 210কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 210কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 0 7 0 0। তাহলে কতগুলো হয়ে গেল 30টি অ্যান্সার। তাহলে 30টি হয়ে গেল উত্তর। এরপরে ক্ষয়ের অঙ্কটা বলছে আজ 4র্থ শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন, দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন চলে গেল। তাহলে বাকি ছেলে মেয়েদের 2টি করে লজেন্স দেওয়া হলো, মোট কতগুলি লজেন্স লাগবে। তাহলে 30 থেকে 3 জন আর 4 জন চলে গেল। তাহলে ক্ষয়ের অঙ্কটা দেখো, তাহলে গণিতের ভাষায় সমস্যা, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে, দেখো প্রথম কতগুলো ছিল 30 জন, 30 জন ছিল, সেখান থেকে কতজন চলে যাচ্ছে 3 জন, তারপর আবার কতজন যাচ্ছে 4 জন। তাহলে এইটাই যতজন পড়ে রইল তাদেরকে 2টো করে লজেন্স দেওয়া রইল। তাহলে এইটা হয়ে গেল। তাহলে 30 থেকে 3 বিয়োগ করলে কত হবে 27, 27 থেকে আবার 4 বিয়োগ গুণিত 2, 27 থেকে 4 বিয়োগ করলে 23, 23 গুণিত 2, 23কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46টি। অতএব মোট 46টি লজেন্স লাগবে।
গয়ের অঙ্কটা কি বলছে, কোনো আয়তকার বাগান লম্বায় 15 মিটার ও চওড়ায় 12 মিটার, ওই বাগানটিতে বেড়া দিতে হবে, বেড়ার দৈর্ঘ্য কত? আয়তকার বাগানের লম্বায় 15 মিটার আর চওড়ায় 12 মিটার। দেখো একটা আয়তকার বাগান এরকম দেখতে, ধরো এরকম আয়তকার বাগানটা দেখতে, ঠিক আছে? এই দিকে লম্বাই হচ্ছে 15 মিটার আর চওড়ায় মানে এই দিকটা হচ্ছে 12 মিটার, এটা 15 মিটার আর এটা হচ্ছে 12 মিটার, লম্বায় আর চওড়ায় বলে দিয়েছে। এটা একটা আয়তকার, ঠিক আছে, আয়তকার বাগান। এবার বেড়া দেবে মানে এই চার দিক দিয়ে বেড়া দেবে, এদিকটা 15 মিটার, এদিকে 12 মিটার, আবার এদিকটা 15 মিটার, এদিকটা 12 মিটার, তাই তো? তার মানে এই বেড়া দিবার জন্য কতটা বেড়া দিবার প্রয়োজন হয়। তো এই চার ধারের যে বাউন্ডারি লাইনটা এইটা বার করতে যাওয়া মানে এটা হচ্ছে পরিসীমা বলা হয়। পরিসীমা মানে আয়তকার বাগানটির পরিসীমা, আয়তকার বাগানটির পরিসীমা, আয়তকার বাগানটির পরিসীমা। পরিসীমা সূত্র কি? দেখো এইটাকে দৈর্ঘ্য বলা হয়, এটাকে প্রস্থ বলা হয়। তাহলে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এবার দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে এখান থেকে হয়ে আমার এই পর্যন্ত বেরোলো, আবার এখান থেকে হয়ে এদিকে যেতে গেলে তাহলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 গুণিত 15 যুক্ত 12, অর্থাৎ 2 গুণিত 15 আর 12 যোগ করলে 5 আর 2 7, 2 27, 27 দুগুণে 54, ঠিক আছে? 54 মিটার বেড়ার প্রয়োজন। তাহলে উত্তরটা কি লিখবো আমরা এখানে? অতএব বেড়ার দৈর্ঘ্য 54 মিটার, 54 মিটার। ব্যাস হয়ে গেল। এরপরে হচ্ছে ঘয়ের অঙ্কটা। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিক্রি করেছেন। কতগুলো খবরের কাগজ? 4515টা। তিনি একদিনে কতগুলো কাগজ বিক্রি করেন? উৎপাদকের সাহায্য নিতে বলেছে 3 সপ্তাহে। তাহলে প্রথমত 3 সপ্তাহ মানে 3 সপ্তাহ সমান 3 গুণিত 7, 3 7 21 দিন, ঠিক আছে? অথবা 21টাকে যদি আমি মৌলিক উৎপাদকে ভাঙে 3 7 21 হবে। এইবার কতগুলো আছে? 4515টাকে 15টাকে আমার 21 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4515কে ভাজিত 3 ভাজিত 7 করে নিলাম। উৎপাদকের সাহায্য নিতে বলেছে 4515, এটাকে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 1 নামলো 5 নামলো, তাহলে 3 5 15 হলো। আবার হিসাব অনুযায়ী 1 নামলো, 3 0 0 হলো, 1 আবার 5 নামলো, তাহলে 3 5 15। তাহলে কত হচ্ছে? 1505 ভাজিত 7। এইবার 1505কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 4 5 1 দিতে 0, 7 1 7, 3 5 35, 7 5 35, তাহলে কত হয়ে গেল? 215। তাহলে এটাই উত্তর হয়ে গেল। তাহলে তিনি একদিনে কতগুলি কাগজ বিক্রি করেছেন? অতএব তিনি একদিনে 215টি কাগজ বিক্রি করেছেন। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু 50 নম্বরের একটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর করে দেখিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই লাভ হবে এবং তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষার সময় কিন্তু তোমরা এর সুফল বুঝতে পারবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ওকে, বাই বাই।